নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান ডক্টর প্লাস। ডক্টর প্লাস মানে সুস্থ এবং সুন্দর জীবনের সাথে সুস্থ সুন্দর জীবন সবার কাম্য, আর দুটো একসাথে পেতে গেলে অবশ্যই ডক্টর প্লাস। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব ভীষণ কমন একটি বিষয়টি ডায়াবেটিস। আমরা সবাই কম বেশি এর সম্পর্কে জানি, কারণ বর্তমান সময় দাঁড়িয়ে একজন মানুষকে অন্তত পরিবারে পাওয়া যায় সাধারণত যিনি ডায়াবেটিসে আক্রান্ত। কিন্তু আমাদের বেশ কিছু ভুল ধারণা আছে, যেমন পাশাপাশি এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট হয়, আমরা নিজেদের প্রতি নিজেরা অ্যানালাইসিস করে ফেলি, অনেকটাই ভুলবশত আমাদের প্রবলেমটাকে অনেক বেশি বাড়িয়ে ফেলি। সঠিক কোনটা, কিভাবে ট্রিটমেন্ট করা সম্ভব, আপনি কি দেখে বুঝবেন এবং সঠিক সময় একটা সঠিক পদক্ষেপ নিতে পারবেন, এই বিষয়ে কিন্তু অবশ্যই পরামর্শদাতা হিসেবে একজন বিশেষজ্ঞের হেল্প পেতেই পারেন, এবং সেই হেল্পটাই নেওয়া উচিত আমাদের সবার। আজকের বিষয়ে ডায়াবেটিস নিয়ে আমরা আলোচনা শুরু করব। এই বিষয়ে যিনি বিশদে বলবেন ডক্টর উৎসব দাস, কনসালটেন্ট প্যাথোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে। অনেক স্বাগত। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ডক্টর, এই যে আমরা ডায়াবেটিস নিয়ে কথা বলছি, ডায়াবেটিসটা সম্পর্কে প্রত্যেকে কম বেশি কিন্তু জানেন। এবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু মানুষ নানা প্রশ্ন রয়েছে মনের মধ্যে, একদম। তারপরেও প্রত্যেকটা মুহূর্তে আমাদের অনেক জানা জিনিসও দরকার হয় নতুন করে, আবার হয়তো কোনো দিক উঠে এলো সেভাবে নতুন করে জানা, নতুন কিছু পয়েন্ট হয়তো আমরা খুঁজে পাই। তো সেই হিসেবে যদি বলতে চাই, তাহলে প্রথমে একটু শুনে নিই যে টাইপ 2 যে ডায়াবেটিসটা বলছি, টাইপ 2 ডায়াবেটিস আমরা কাকে বলছি? টাইপ 2 ডায়াবেটিসটা মানে হচ্ছে যে দুটো মূল ধরনের, এবং আমাদের দেশে যেটা দেখা যায় যে প্রথম থেকেই সেটা ইনসুলিন ডিপেন্ডেন্ট নয়, প্রথমে সেটা শুধু সুগারটা ইনক্রিজ করছে, এবং আমরা ফার্স্টে তাকে বলছি যে আপনি এক্সারসাইজ করুন, ডায়েট কন্ট্রোল করুন, ওয়েট লস করুন, মানে যাকে বলে লাইফস্টাইল মডিফিকেশন। তারপর যখন আমরা কাজ হচ্ছে না, তারপরে আমরা যাচ্ছি ওরাল মেডিকেশনে। প্রথমে মেটফর্মিন গ্রুপের ওষুধ, তারপরে তার ধীরে ধীরে যত সময় যেতে থাকবে অন্যান্য গ্রুপের ওষুধ, 2, 3, 4টে পর্যন্ত ওষুধের কম্বিনেশনে আমরা ট্রিটমেন্ট করি। তারপর একটা স্টেজ আসে, অনেক সময়টা পেরিয়ে গিয়ে, এবং ডিপেন্ড করছে পেশেন্ট কতটা ভালো সুগার কন্ট্রোল করছে, তখন অনেকটা পরে গিয়ে কিন্তু তার ইনসুলিন লাগে। এইটাই কিন্তু টাইপ 2। মানে আর টাইপ 1 যেটা আজকে আমরা আলোচনার বিষয়, সেটা প্রথম থেকেই এক্সক্লুসিভলি ইনসুলিনের উপর ডিপেন্ডেন্ট থাকে। এই যে টাইপ 2 ডায়াবেটিস যদি একবার কোনো মানুষের শরীরে হয়, সাধারণত এর থেকে কি প্রবলেম আরও হতে পারে? একদম প্রথমেই যেগুলো হয় সেগুলো খুব কমন হচ্ছে পলিইউরিয়া, পলিডিপসিয়া এবং পলিফেজিয়া। মানে প্রচণ্ড হঠাৎ করে ইউরিন বারবার পেতে থাকে, প্রচণ্ড জল তেষ্টা পায় বারবার, এবং খিদেটা পরিমাণটা বেড়ে যায়। এইগুলো যদি দেখা যায়, এবং তার সাথে যদি তার কোনো প্রচণ্ড স্ট্রেসফুল লাইফস্টাইল হয়, অথবা তার যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, তখন কিন্তু তার অবশ্যই সেটাকে দেরি না করে একটা ব্লাড টেস্ট করে ফেলা দরকার। মানে এই যে জিনিসগুলো, এগুলোকে আমরা সিমটম বলতে পারি। একদম। আপনারা যারা ওপারে আছেন আপনাদের জন্য বলি, ডায়াবেটিস তো বটেই, এছাড়া নানা রকম শরীরের সমস্যা থাকতেই পারে, আপনাদের প্রশ্নও থাকতে পারে অনেক। তাই আপনাদের প্রশ্ন করার জন্য, আপনাদের প্রশ্নের উত্তর পেতে অবশ্যই ফোন করতে পারেন সরাসরি কথা বলার নাম্বারে। টিভি স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সরাসরি কথা বলার নাম্বার হিসেবে, সেই নাম্বারে ফোন করুন। আমাদের ডক্টর রয়েছেন স্টুডিওতে, অবশ্যই আপনাদের যা কিছু জানার শরীর সংক্রান্ত, কোনো ডিজিজ সংক্রান্ত, অবশ্যই উত্তর দেবেন ডক্টর। আমরা এই যে ডায়াবেটিস নিয়ে বিভিন্ন সময় প্রোগ্রাম করেছি ডক্টর, এবং প্রত্যেকটা মুহূর্তে দেখা গেছে কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে, এবং মানুষের প্রচুর প্রশ্ন থাকে। একদম প্রচুর মানুষের প্রশ্ন থাকে যে সিমটমস, কমন কিছু সিমটমস মানুষ অলরেডি বুঝতে পারেন বলে কিছু ক্ষেত্রে প্যানিক হয়। অ্যাকচুয়ালি এটাকে কতটা প্যানিক করা উচিত এবং কতটা সিরিয়াসলি ভাবা উচিত যদি এরকম কিছু সিমটমস? একদম প্যানিক করার চেয়ে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে ঠিক সময় টেস্ট করা এবং যথাযথ সময় চিকিৎসকের পরামর্শ নেওয়া। আমরা যেটা না করে কি করি, যে ঘরোয়া টোটকা খেতে থাকি, এ বলে এই শাক খা, এ বলে এই খা, ওইটা করে কিন্তু আমরা মানে কি বলবো, লোকের কথায় শুনে কিন্তু আমরা নিজেদের চিকিৎসা করতে থাকি, এবং করতে গিয়ে কিন্তু আমরা রোগটাকে অনেকটা বাড়িয়ে ফেলি, এবং তার কমপ্লিকেশনসগুলো অ্যারাইজ করতে শুরু করে। তারপর যখন অনেকটা কমপ্লিকেশনস হয়, তখন আমরা মানে অনন্যপায় হয়ে অনেক সময় ডাক্তারের কাছে যাই, কিন্তু সেই করে কিন্তু আমরা আমাদের নিজেদের অনেকটাই ক্ষতি করে ফেলি। সময়টা অনেকটা হাত থেকে বেরিয়ে যাচ্ছে, একদম কন্ডিশনটা অনেক ক্রনিক একটা ফেজে যাচ্ছে, সিরিয়াস কন্ডিশনে চলে আসছে। এবং যে কোনো ডিজিজ, যেটা বিভিন্ন সময় আমরা বলে থাকি অনুষ্ঠানের মধ্যে দিয়ে, যত তাড়াতাড়ি ডক্টরের কাছে যাবেন তত তাড়াতাড়ি কিন্তু রিকভারি পসিবল। যদি দেরি হয়ে যায় অনেক সময় অনেক সমস্যা হতে পারে। ডক্টর, সাধারণত এই যে কারণ বেসিক্যালি
কি কারণে সংখ্যাটা এতটা বেড়েছে ডায়াবেটিসের, একদম, এবং প্রত্যেক মুহূর্তেই কিন্তু বাড়ছে দিনে দিনে? এটার প্রধান কারণ হচ্ছে আজকের দিনের লাইফস্টাইল। আমাদের লাইফস্টাইলটা অনেক বেশি সেডেন্টারি লাইফস্টাইল হয়েছে। আমরা আগের মতো হাঁটাচলা করি না, আমরা সিঁড়িতে ওঠার পরিবর্তে লিফটে ওঠা পছন্দ করি, এসকালেটর ইউজ করি, আমরা সবসময় মানে হেঁটে না গিয়ে আমরা গাড়িতে যাওয়া পছন্দ করি, আমরা মাঠে খেলা বন্ধ করে দিচ্ছি, আমরা মোবাইলে গেম খেলি। এই যে সেডেন্টারি লাইফস্টাইল কম্বাইন্ড উইথ আমাদের আজকালকার যে প্রচণ্ড ফাস্ট ফুড খাওয়ার যে টেন্ডেন্সি, যাতে প্রচণ্ড বেশি পরিমাণে যেটাকে বলে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, এই সবগুলো মিলে এবং স্ট্রেসফুল লাইফস্টাইল এবং স্লিপ ডিসঅর্ডার সবগুলো একসাথে এক জায়গায় হয়ে কিন্তু এই এত ম্যাসিভ পরিমাণে হচ্ছে। এবং শুধু তাই নয়, এখন কিন্তু আমরা অনেক ইয়াঙ্গার এজেও অনেক বেশি পরিমাণে ডায়াবেটিস দেখতে পাচ্ছি, যেটা কিন্তু আমরা আগে ক্লাসিক্যালি পেতাম না, এবং এটা একটা অনেক বড় সমস্যা, খুব বড় সমস্যা। স্লিপ ডিসঅর্ডার ডক্টররা বলে থাকেন জেনারেলি যে এটা একটা এমনিতেই নিজে একটা সমস্যা ক্রিয়েট করার একটা আধার, এবং তার সাথে সাথে ডায়াবেটিস এই নামটা জুড়ে যাচ্ছে। সাধারণত এই ডায়াবেটিক পেশেন্টদের কী কী কমপ্লিকেশনস হতে পারে? ডায়াবেটিস মানে সবাই বলে থাকেন জেনারেলি যে একটা শরীরে ডায়াবেটিস বাসা বাঁধা মানে তাকে সবসময় সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে, নইলে তার নানা রকম রোগ হতে পারে। আরও সেই কমপ্লিকেশনসগুলো বেসিক্যালি কী কী আছে? একদম যেটা বলি ঠিকই বললে, যেটা যে অনেক রকম রোগকে ডেকে আনে, অনেক সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করে। তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে আমরা যাকে বলি ডায়াবেটিক নিউরোপ্যাথি, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি এবং ডায়াবেটিক রেটিনোপ্যাথি। তাহলে আমাদের সবার আগে যেগুলো ক্ষতি হয় তার মধ্যে অন্যতম হচ্ছে কিডনি কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার জন্য এখন অনেক নতুন নতুন টেস্ট এসছে তাড়াতাড়ি ধরার জন্য। যেমন আমরা আগে শুধু ফাস্টিং আর পিপি করতাম সুগারের জন্য, এখন কিন্তু অনেক বেটার টেস্ট HbA1c, যেটাতে 3 মাসের পুরো টোটাল অ্যাজ আ হোল অ্যাভারেজ কন্ট্রোল কীরকম হচ্ছে সেটা জানতে পারা যায়। তাই আমরা সবসময় বলি ফাস্টিং পিপি অবশ্যই করতে হবে, কিন্তু HbA1cর উপর কিন্তু অনেক বেশি এখন জোর দেওয়া হচ্ছে। একইভাবে এই যে কমপ্লিকেশনের কথা আমরা যখন ডিসকাস করছি, কমপ্লিকেশনে আগে আমরা কিডনির জন্য দেখতাম ব্লাড টেস্ট দেওয়া হতো, মানে ইউরিয়া, ক্রিয়েটিনিন এইগুলো আমরা টেস্ট করতে দিতাম। কিন্তু এখন কিন্তু আমাদের ইউরিন একটা টেস্ট বেরিয়েছে, ইউরিন ফর অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও। এই যে নতুন নতুন যে আপডেটসগুলো, যার জন্য আমাদের এই অনুষ্ঠান করা, এইগুলো আমাদের জানা দরকার যে ব্লাড টেস্ট নয়, ইউরিন টেস্টে কিন্তু কিডনির সমস্যাটা সবার আগে ধরা পড়ছে। সুতরাং যারা অনেক দিন ধরে ভুগছেন, 4 বছর, 5 বছর, 6 বছর বা 8 বছর ধরে ভুগছেন, তারা কিন্তু শুধু ব্লাড ফর ইউরিয়া ক্রিয়েটিনিন নয়, তাদের কিন্তু ইউরিন টেস্টটাও করে নেওয়া দরকার। তাহলে কিন্তু অনেক আগেই তার সমস্যাটা ধরা পড়বে এবং সেই মতো আমরা ওষুধটাকে চেঞ্জ করে তাকে আরও ভালো করে তুলতে পারবো। একদমই তাই, মানে একটা সঠিক পরামর্শ যদি পেতে হয়, যে কোনো কমপ্লিকেশন শুরু হচ্ছে সঙ্গে সঙ্গে একজন ডক্টরকে ভিজিট করা উচিত, ডক্টরের কাছে যাওয়া উচিত, তার পরামর্শ মেনে চলা উচিত। কারণ আমরা প্রত্যেকেই কিন্তু সুস্থ থাকতে চাই এবং সুন্দরভাবে লাইফ লিড করতে চাই। ডায়াবেটিসের মধ্যে ডক্টর দুটো বেসিক্যালি আমরা বলি যে দুটো টাইপের ডায়াবেটিস। একদম। তো আমরা কিভাবে আমরা এটাকে ডিভাইড করছি, দুটো থেকে আলাদা করছি একটা থেকে আরেকটা? একদম, এটা হচ্ছে ফার্স্টলি হচ্ছে যে আমাদের ব্লাড টেস্টের রিপোর্ট আর সিপেপটাইড অ্যাসে বলে একটা টেস্ট হয়, এগুলো দেখতে হয়। আর ইনসুলিন দিয়ে ইনসুলিনের ওপর তার এফেক্টটা কীরকম হচ্ছে এইগুলো দেখে, এবং তার ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, বেশ কিছু টেস্ট করে এগুলো বুঝতে পারা যায়। এইগুলো কিন্তু পেশেন্টরা নিজেদের উপর ছেড়ে না দিয়ে একদম কোনো এন্ডোক্রিনোলজিস্ট বা ডায়াবেটোলজিস্ট বা অ্যাটলিস্ট কোনো জেনারেল ফিজিশিয়ানের কাছে অবশ্যই দেখানো উচিত, এবং তারা বুঝে নেবেন যে এটা কোনটার কীরকম ট্রিটমেন্ট দরকার। এই যে আমরা একটাকে বলছি আমরা টাইপ 1 ডায়াবেটিস এবং আরেকটাকে বলছি টাইপ 2 ডায়াবেটিস, এই যে বেসিক ডিফারেন্স অনেকে হয়তো জানেন, কিন্তু বেশ কিছু দর্শক বন্ধু থাকতেই পারেন হয়তো তাদের কাছে একটা কোয়েরিজ শুনবো, তবে রয়েছেন কোনো দর্শক বন্ধু পারে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি শঙ্কর বাগ বলছি হুগলি থেকে। হ্যাঁ ডাক্তারবাবুকে নমস্কার। নমস্কার। আমার ডাক্তারবাবুকে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমার যখন বাইরের ফাস্ট ফুড যখন খাওয়া হয়, বাইরে ফাস্ট ফুড থেকে ওই মানে ডায়াবেটিসটা অনেকটি বেড়ে যাচ্ছে। আর ফাস্ট ফুডটা কি আমার বর্তমানে কি খাওয়া দাওয়াটা কি কমিয়ে দিতে হবে? মানে কাজের ক্ষেত্রে তো অনেক সময় মানে বাড়িতে এসে খেতে পারি না, অনেক সময় বাইরের খাওয়া দাওয়াটা একটু বেশি হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা, আমি বুঝতে পেরেছি। উনি ডায়েট নিয়ে জানতে চাইছেন, এবং ওনার যেটা বক্তব্য, অনেক মানুষেরই আজকাল যেটা সমস্যা, অনেক লং আওয়ার্স, অফিস আওয়ার্স, বা বাড়ি থেকে অনেক দূরে কোথাও কাজ করছেন, যেখানে সবসময় হয়তো ঘরোয়া ভাত ডাল বা মানে
কোনো অপশনস থাকছে না। উনি খুব ভালো প্রশ্নটা তুলে ধরেছেন, একদম একদম, কারণ ফুডের কিন্তু একটা অনেক বড় গুরুত্বপূর্ণ ভীষণ বড় ভূমিকা। এবং এটা কিন্তু আমার পেশেন্টরাও আমাকে অনেকেই প্রশ্ন করেন এটা নিয়ে যে ডাক্তারবাবু আমি এমন জায়গায় কাজ করি যেটা উনিও বলেন যে যেখানে শুধু রোল চাউমিন এইসব পাওয়া যায়, তখন আমি কি করব? এই সব ক্ষেত্রে আমি তাদেরকে বলি যে আপনারা যেটা করতে পারেন, লং আওয়ার্সের ক্ষেত্রে অনেক সময় বাড়িতে বানানো খাবার কিন্তু নিয়ে যাওয়া পসিবল হয় না, তাহলে আমরা কি করব, এখানে আমরা ড্রাই ফ্রুটস ক্যারি করতে বলি, বা এখন যেমন ওটস বিস্কিট পাওয়া যায়, ড্রাই ফ্রুটসের মধ্যে আলমন্ড, আখরোট এরকম অল্প অল্প কিছু ছোট ছোট কৌটো করে আমরা ক্যারি করতে পারি, বয়েলড এগ ক্যারি করতে পারি। এই ধরনের ছোট ছোট হালকা খাবার যেটা কিন্তু গরমে খারাপ হয়ে যাবে না, বা অনেকক্ষণ বাড়ি থেকে রান্না করে নিয়ে যাওয়া খাবার, ধরুন একজন সকাল 9টা থেকে রাত 9টা অবধি অফিস করছে, সে বাড়ি থেকে কত খাবার নিয়ে যাবে, তখন সে বাধ্য হয়ে বাইরের খাবার খাচ্ছে। এই সব ক্ষেত্রে কিন্তু এগুলো খুব উপকারে আসে। যেমন কোনো ফল ক্যারি করলাম, সিজনাল ফ্রুটস ক্যারি করলাম, ড্রাই ফ্রুটস ক্যারি করলাম, এইগুলো যদি আমরা ক্যারি করে এবং 2 থেকে আড়াই ঘন্টা বাদে বাদে আমরা অল্প অল্প করে ইনটেক করতে থাকি, তাহলে কিন্তু আমাদের বডির যে নর্মাল ইনসুলিন লেভেলটা ব্যালেন্সে থাকবে এবং আমাদের সুগার ক্রেভিংটা হবে না, আমাদের উল্টোপাল্টা খিদে পাবে না। তখন কিন্তু আমরা এই ফাস্ট ফুড থেকে নিজেদের আটকে রাখতে পারবো। সবসময় বলছে আপনারা হেলদি ফুড ক্যারি করুন, সেটা রান্না করা ফুড সবসময় হতে হবে এমন কোনো কথা নেই। ড্রাই ফ্রুটস, সিজনাল ফ্রুটস বা বয়েলড এগ এই ধরনের জিনিস আপনারা ক্যারি করুন, দেখবেন আপনারা অনেকটাই ভালো থাকবেন। এবং খুব বেশি গ্যাপ দেওয়া যাবে না। আমরা কাজের মধ্যে থেকে, আমার নিজের ক্ষেত্রে অনেক সময় হতো হসপিটালে এত চাপ, তো 2-3 ঘন্টা 4 ঘন্টার বেশি গ্যাপ হয়ে যেত। অনেকটা গ্যাপ করলেই কিন্তু তখন সুগার ক্রেভিং হয়, তখন ইনসুলিনটা ফল করে, শরীরে নানা রকম সমস্যা হয়। তাই 2 থেকে আড়াই ঘন্টা গ্যাপে গ্যাপে অল্প কিছু করে ইনটেক করে যেতে হবে, সেটা যে কোনো ফর্মেই হোক। বিস্কিট হতে পারে, ওটস বিস্কিট হতে পারে, এখন মাল্টি ফাইবার অনেক কিছু পাওয়া যায়, মানে সব কিছু শুধু ময়দা নয়, ময়দা ছাড়া অন্যান্য জিনিসের, অন্যান্য গ্রেনের খাবার খেতে হবে। এটা কিন্তু খুব ভালো একটা দিক ডক্টর। বেসিক্যালি যারা সুগার পেশেন্ট তাদের সাধারণত দেখা যায় খিদে পায় বারবার, কারণ অ্যাট এ টাইম তারা অনেকটা খেতে পারে না পরিমাণ, তার সাথে কতগুলো রেস্ট্রিকশন জুড়ে দেওয়া রয়েছে যে উইথ মেডিকেশন এই রেস্ট্রিকশনগুলো তাদের ফলো করতে হবে। তারা খাবেন কি, কারণ খাবার সাথে একটা পুষ্টিগুণ যেহেতু জুড়ে আছে, শরীরের নিডস যেহেতু জুড়ে আছে, এটা তাদের কাছে বড় কোয়ারিজ, বড় প্রশ্নের জায়গায় এসে দাঁড়ায়। যেটা হাই মানে কোয়ালিটি প্রোটিন, আর হচ্ছে হাই ফাইবার ফুড, আর হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস আছে, ভিটামিন মিনারেলস আছে, অ্যান্টিঅক্সিডেন্টস আছে, এই ধরনের খাবার আমাদের খেতে হবে। তাহলে আমরা কিন্তু অল্প অল্প খেলেও কিন্তু আমাদের শরীরে পুষ্টিগুণের কোনো অভাব হবে না। যদি বলি যে কি লাইফস্টাইল, সেগুলো কি এমন আছে যেটা সাধারণত ডায়াবেটিস পেশেন্টের জন্য উপযোগী হবে? খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, এটা নিয়ে আমরা সবসময় আমাদের প্রতিটা পেশেন্টদের বলতে হয়, এটাও এখন একটা সমস্যা। এই যে আমরা বলি, একটা ফোন নিয়ে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। নমস্কার, কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ, একটু জোরে বলবেন। বর্ধমান থেকে কে বলছেন? আমি আচ্ছা, প্রশ্ন কি আপনার? আমার পা দিকে খুব ব্যথা হচ্ছে, হাঁটু থেকে পায়ে পর্যন্ত, এই কখন থেকে খুব ব্যথা হচ্ছে। হাঁটু থেকে? আচ্ছা, ওকে। কতদিন থেকে ব্যথা, কত বয়স আপনার? 61। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে আমি যেটা বলি যে এই বয়সে যেটা ওনার হাঁটুর ব্যথার যে প্রবলেমটা, যেটা ভীষণ কমন, তাতে দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে যে যেটা বাতের ব্যথা আমরা বলি কমনভাবে, তো তার জন্য কিছু টেস্ট করা দরকার। একটা আমি সবার আগে বলবো আপনি একজন কোনো জেনারেল ফিজিশিয়ান অথবা একজন অর্থোপেডিশিয়ান দেখান, এবং যেগুলো দরকার সেটা হচ্ছে যে সিআরপি লেভেলটা দেখা, এবং আমাদের একটা এক্সরে করতে হবে হাঁটুর, এবং আর কোথাও আর কি সমস্যা বললেন? গা হাত পা ব্যথা বলছেন, আর সেটার জন্য দেখতে হবে যে অনেক সময় এই বয়সে মেয়েদের মধ্যে অস্টিওপোরোসিসের সমস্যা ভীষণ দেখা যায়, হাড়গুলো ক্ষয় হয়ে যায়, দুর্বল হয়ে যায়। তাহলে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি জাতীয় খাবার, যেগুলো পুষ্টিগুণে সমৃদ্ধ, এরকম খাবার অথবা ট্যাবলেটের মাধ্যমে ইনটেক আপনারা করতে পারেন। আর তার সাথে যদি ডাক্তারবাবু মনে করেন যাকে আপনি দেখাবেন, হাঁটুর যে এক্সরেটা করার পর যদি মনে হয় যে অন্য কোনো সমস্যা আছে, তাহলে সেইভাবে তাকে ওষুধ দিতে হবে। আর যদি বোনের সমস্যা হয়, মানে বোন যদি উইক হয়ে যায়, তাহলে কিন্তু একটা ডেক্সা স্ক্যান বা এরকম স্ক্যান করে তাহলে বুঝতে হবে যে আমাদের হাড়ের ক্ষয়টা কতটা হয়েছে। তারও কিন্তু আলাদা ওষুধ আছে। অস্টিওপোরোসিসের ব্যাপারটা আলাদা এবং এই পেনের নি পেনের এই ব্যাপারটা আলাদা। দুটোকে একটু দেখিয়ে নিতে হবে। দেখিয়ে নিয়ে আপনারা এই টেস্টগুলো যেগুলো বললাম এগুলো করুন। প্রচুর ব্যথার ওষুধ খেয়ে কিন্তু কোনো লাভ হবে না। তাই ইন দ্য মিন টাইম আমি বলছি আপনারা কোল্ড কম্প্রেস, এখন কিন্তু আমরা হট ব্যাগে থেকে কোল্ড কম্প্রেসকে বেশি প্রেফার করি। আপনি হাঁটুতে ঠান্ডা সেঁক দিন এবং আপনার প্রয়োজনীয় টেস্টগুলো একজন ডাক্তারবাবুকে দেখিয়ে করুন। সেই অনুসারে ওষুধ খেলে কিন্তু আপনি ভালো হয়ে উঠবেন। একদমই তাই।
আমাদের যে অনুষ্ঠান চলছে আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা ডায়াবেটিসের ওপরে টপিক রয়েছে এবং আমাদের এখানে স্টুডিও ডক্টর তো রয়েছেন। যদি ডক্টর উৎসব দাস আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, তাকে কনসালটেশন তার কাছ থেকে দেখিয়ে নিতে চান, হেল্পলাইন নাম্বারে ফোন করুন। হেল্পলাইন নাম্বারে ফোন করলে কোথায় কোথায় ডক্টর চেম্বার করে আপনাদের গাইডলাইন দেওয়া হবে, বলে দেওয়া হবে। ডক্টর উৎসব দাস কনসালটেন্ট প্যাথোলজিস্ট এবং ডায়াবেটোলজিস্ট। আজকের সময় দাঁড়িয়ে যাদের চাহিদা অনেক গুণ বেশি, অবশ্যই, কারণ কোনো এক্সপার্ট ফিজিশিয়ানকে দেখানোটাই সব থেকে যথাযথ উপযুক্ত একটি কাজ। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন ডিজিজ নিয়ে বিভিন্ন কন্ডিশন নিয়ে আমরা ডক্টরকে তো দেখাই, কিন্তু যদি একটা এক্সপার্ট ফিজিশিয়ানসকে আপনি চুজ করেন তাহলে কিন্তু আপনার প্রবলেমটা সঠিক কারণ খুঁজে বার করে সঠিক সময় ঠিক করাও সম্ভব। আরও একজন বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি আমার সম্বন্ধে একটু জানবো। কোথা থেকে কে বলছেন আপনি? আমি বাবলু চক্রবর্তী বলছি, আলমবাজার থেকে। বলুন। বলছি যে আমার 4 বছর হয়ে গেল বলে। শোনা গেল না, একটু জোরে বলতে হবে। আমার 4 বছর হয়ে গেল, সুগার আছে 3-4 বছর। আচ্ছা আচ্ছা। তা সুগারটা আমার ওই লিমিটেডই আছে, মানে আমার ওই 250-150, মানে ফাস্টিং হচ্ছে 150, 150, আর পিপি হচ্ছে আপনার 250-300 এর মধ্যে আছে। আর HbA1c-টা কত থাকে? HbA1c-টা ওই রিসেন্টলি অ্যাক্টিভিটি করিনি, আগে যা করেছিলাম। আচ্ছা আচ্ছা। রিসেন্টলি আমরা এগুলো ডাক্তারবাবু বলে এগুলো করে দিই। আপনি ওষুধ কি খান? ওষুধ আমরা মেট্রোফর্মিন খাই, তার আগে একটা আমরা খাওয়ার আগে একটা খাই, সকালবেলা আমরা ভলিবক্সটা খাই, ভগলিবস, আর গ্যাসের ভলিবক্স আর গ্যাসের ওষুধটা খাই, আর রাত্রে আমরা কিডনি একটা ওষুধ দেয়। আচ্ছা, আপনার সুগারটা কতদিন ধরে আছে, মানে কত বছর আগে থেকে হয়েছে? 3-4 বছর হয়েছে। ঠিক আছে ঠিক আছে, আমি শুনে নিলাম। হ্যাঁ, আমার যেটা বক্তব্য হচ্ছে, প্রথমত যে এই ওষুধগুলো না শুধু মুখে এরম অল্প অল্প শুনে পুরোটা বোঝা যাচ্ছে না, কারণ উনি বললেন মেটফর্মিন খান, কিন্তু মেটফর্মিন কত ডোজে খান, দিনে কবার খান, এগুলো যেমন জানতে পারলাম না। ভগলিবসের সাথে কোনো কম্বিনেশন খান কিনা, সেই জন্য একটু এগুলো সামনে দেখলে সুবিধা হয়। তবুও আমি এই যে ভ্যালুগুলো থেকে যেটুকু বুঝলাম, ওনার কিন্তু সুগার ওয়েল কন্ট্রোলে নেই। এইখানে আরও বেশি যেটা দরকার, যেটা আমরা একটু আগেই ডিসকাস করলাম, HbA1c টেস্টটা কিন্তু ভীষণ দরকার, কারণ আপনি যেই দিনে আপনার ফাস্টিং এবং পিপি করছেন তার 2-3 দিন আগের যে লাইফস্টাইল, সেটার এফেক্ট কিন্তু তার ফাস্টিং অলরেডি 150 রয়েছে একদম, কিন্তু তার ওভারঅল সুগারটা কীরকম কন্ট্রোল হচ্ছে সেটা বোঝার কিন্তু বেশি দরকার। তার জন্য আমি বলবো যে আপনি ইমিডিয়েট একটা HbA1c টেস্ট করিয়ে নিন, করিয়ে এবার তারপর আপনি দেখাতে এলে আমরা সেটা সাহায্য করতে পারবো। আর যেহেতু অলরেডি 4 বছর হয়ে গেছে ওনার, যেটা আমরা একটু আগে ডিসকাস করছিলাম যে কমপ্লিকেশনস, এক্ষেত্রে কিন্তু একজন চক্ষু বিশেষজ্ঞকে রেটিনাটা একবার দেখিয়ে নেওয়া উচিত, নার্ভে কোনো সমস্যা আছে কিনা একজন নিউরোলজিস্ট বা একজন ডায়াবেটোলজিস্টকে দেখিয়ে নেওয়া উচিত, এবং কিডনির ব্যাপারটা একটা টেস্ট অবশ্যই করতে হবে, ইউরিন ফর এসিআর। একদম তাই। দীর্ঘ সময় ধরে ডায়াবেটিস রয়েছে, ডায়াবেটিস হলে আমরা জানি নানা রকম অন্যান্য রোগ ব্যাধিও শরীরে আসে, কিন্তু তার জন্য একটা প্রপার কনসালটেশন দরকার। হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে যোগাযোগ করতেই পারেন। অবশ্যই আপনাদের বলা হবে কোথায় কবে চেম্বার করছেন ডক্টর। তো সুতরাং ডক্টর, যে প্রসঙ্গে আমরা ছিলাম যে কি লাইফস্টাইল, যেটা কি চেঞ্জ করা উচিত, ঠিক ঠিক আমরা যেটা ডিসকাস করছিলাম তখন, সবার আগে যেটা দরকার, যে আমরা যেটা বলছিলাম যে অ্যাটলিস্ট any form of physical exercise 40 to 45 minutes at least 5 days a week। এবার যার যেটা সুবিধা, কেউ যদি জিম করতে পছন্দ করেন তিনি জিম করবেন, কেউ যদি যোগা পছন্দ করেন সেটা করবেন। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দুটোই পসিবল না, তাদের কিন্তু অবশ্যই অন্তত হাঁটতে হবে। হাঁটাটা কিন্তু ভীষণ দরকার, 40 to 45 মিনিটস উইকে 5 দিন, এবং সেটা নর্মাল শুধু গল্প করতে করতে বন্ধুদের সাথে হাঁটা নয়, ব্রিস্ক ওয়াকিং, মানে প্রায় ছোটার মতো হাঁটা, যেখানে আপনার হাঁপ লাগবে, আপনার হার্টবিটটা বেড়ে যাবে। খুব জোরে জোরে হাঁটতে হবে 40 থেকে 45 মিনিটস, আর অন্তত সপ্তাহে 5 দিন। এইটা নিয়ে অনেকে বলেন যে আমি কী করবো, আমার বাড়িতে জায়গা নেই। যার বাড়ির পাশে মাঠ আছে বা মর্নিং ওয়াকের জায়গা আছে তারা সেখানে করবেন, যারা পারছেন না তারা বাড়ির ছাদে করবেন, বা সেটাও যদি পসিবল না হয় সেক্ষেত্রে তারা ট্রেডমিলে ওয়াক করতে পারেন। কিন্তু হাঁটাটা ভীষণ দরকার, এইটা একটা যেমন। সেকেন্ডলি হচ্ছে যে তার ডায়েটটা, যেরকম আমরা বলছিলাম যে ব্রেকফাস্টটা সবথেকে হেভি হবে এবং ডিনারটা সবচেয়ে লাইট হবে। সেইখানে সিম্পল কার্বোহাইড্রেটের পরিমাণটা কম হবে, কমপ্লেক্স কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি হবে, প্রোটিনের পরিমাণটা সুন্দরভাবে ব্যালেন্স করতে হবে, এবং সিজনাল ফল শাকসবজি খেতে
খেতে হবে। এর সাথে হচ্ছে যে বাইরের ফাস্টফুডকে অ্যাভয়েড করতে হবে, আর সমস্ত রকম স্ট্রেস থেকে মুক্তি পাওয়ার জন্য তাকে প্রপার স্লিপ সাইকেলটা যেমন রাখতে হবে, তা দরকার হলে একটু মেডিটেশন করতে হবে। স্লিপ সাইকেল ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমরা আগেও ডিসকাস করলাম, যে একই সময়ে শোয়া এবং একই সময়ে ওঠা, এটা যত বেশি মেনে চলা সম্ভব হবে শরীর কিন্তু তত ভালো থাকবে। কে রয়েছেন? হ্যালো, নমস্কার। নমস্কার। কে বলছেন? হ্যালো, নির্মল মুখোপাধ্যায় বলছি। আচ্ছা, বলুন। ওকে, কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেল লাইনটা। যাই হোক ডক্টর, এই যে আমরা প্রসঙ্গে ছিলাম, দেখা যাচ্ছে যে ফুড হ্যাবিটটা যেমন ইম্পর্টেন্ট, তেমনি স্লিপটাও ইম্পর্টেন্ট, এবং তার সাথে সাথে প্যারালালি এক্সারসাইজ। একদম, এই ফিজিক্যাল তিনটেকে অ্যাক্টিভিটি একসাথে যদি একদম ঠিকভাবে রাখতে পারেন, কোনো মানুষ লাইফস্টাইলে মেনটেন করতে পারেন, ভালো থাকবেন। আজকের মতো সময়টা একদম হাতে নেই, প্রত্যেকে খুব ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই। অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে, ধন্যবাদ আপনাদের সকলকে যারা ওপারে আছেন। নমস্কার।